বর্তমান সময়ে আপনার মন এবং শরীরকে রিফ্রেশ করার জন্য যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোথায় ঘুরতে যাবেন, বেশিরভাগ লোকজন এক বাক্যে বলবে টাঙ্গুয়ার হাওর। গত বছর থেকে চরম হাইপে থাকা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ পিপাসু বন্ধু এমন কেউ নেই যে আসেননি, তো খুঁজে পাওয়া মুশকিল। তবে অনেকেই যারা আসেননি তাদের জন্য আজকের এই এপিসোডটি। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প। এখানে আসতে আপনার কেমন খরচ হবে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, সব কিছু নিয়ে একটা ভ্রমণ গাইডলাইন থাকছে। আমরা কিন্তু মাত্র 2200 টাকায় টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করছি। তো বন্ধুরা, আমাদের পুরো এপিসোডের সাথেই থাকুন, সব কিছু জানতে পারবেন। লং একটা জার্নি শেষ করে আলহামদুলিল্লাহ চলে আসলাম। আমরা এখন নেত্রকোনার মধ্যে আছি, চলছি অর্থাৎ ধর্মপাশা বা তাহিরপুর এলাকায়, যেটাকে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জলাশয়, যেটা টাঙ্গুয়ার হাওরের মধ্যে মোটামুটি একটা মাঝারি ধরনের হাউস বোটে চলছি সকালবেলা। আর আমরা কিন্তু এসেছি নর্থ বেঙ্গলের সেই বগুড়া জেলা থেকে, অর্থাৎ অনেক দূরের পথে। মোটামুটি সবাই টায়ার্ড, কিন্তু সকালবেলার যদি এই সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে এইভাবে বোর্ডে যাওয়া যায়, তো সবগুলো টায়ার্ড। মানে রাতে আমি মেবি 1 ঘন্টার মধ্যে বাসে ঘুমাইছি, ভাবছিলাম যে খুব ক্লান্ত হয়ে যাবো, বাট মোটেও সেটা হয়নি, একদম ফুললি ফ্রেশ লাগতেছে। সো বেটার অপশন এখন টাঙ্গুয়ার হাওর অপশন আসার। সো বন্ধুরা, আজকে আমরা সারাদিন আছি, আগামীকাল আছে, সব কিছু এই হাওরে তুলে ধরবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবে। আমরা নৌকায় ভেসে ভেসে চলছি আর নয়নবিরাম প্রকৃতির দর্শন করছি, যেন মন এবং হৃদয় উভয়ই ভরে যাচ্ছে। এর মধ্যে সকাল 7টা প্রায় বেজে গেছে, সকালের নাস্তার সময় হয়েছে। খুব ভালো মানের নাস্তা আমাদের সকালবেলা দিয়েছে। নাস্তা করার পর জানালা দিয়ে কখনো আবার বাইরের প্রকৃতি দেখছি, কি স্বচ্ছ জলরাশি, সত্যি অপূর্ব। নাস্তা করার পর হালকা একটু ঝিমুনি অর্থাৎ ঘুম ধরেছে। এর মধ্যে আরও সুন্দর প্রকৃতি আমরা দেখে সত্যি বিমোহিত হয়ে যাচ্ছি। বর্ষার সিজন আসলে, অর্থাৎ জুন থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত, বাংলাদেশে যারা ভ্রমণ পিপাসু, প্রকৃতিপ্রেমী, ন্যাচারাল ভিউ পয়েন্টগুলো পছন্দ করেন, তাদের জন্য হট কেক হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আমরা এখন সেই টাঙ্গুয়ার হাওরের মেইন পয়েন্ট, যেটা বা যে কারণে এত হাই ফি জলের মধ্যে হিজল গাছ, সেই হিজল গাছে গোসলের উদ্দেশ্যে বড় বোট থেকে নেমে ছোট্ট একটা বোট এখানে ভাড়া জন প্রতি 30 থেকে 40 বা যার কাছ থেকে যেরকম পায় এরকম নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত টাওয়ারে চলে আসছি। কারণ এই টাওয়ারে সবাই আসে এবং টাওয়ার থেকে সব কিছু দর্শন করা যায়, এই কারণেই সবাই টাওয়ারে ওঠে। তো আমরা চারিদিকের প্রকৃতি দেখছি এবং গাছগুলো যে জলে ভাসছে, এটা সত্যি কত মনোরম। আপনি যদি না এসে থাকেন মোটেও এটা ফিল করতে পারবেন না, বাট ভিডিওতে দেখে কতটা ফিল করবেন, কিন্তু বাস্তবে এর ফিল সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা এখন গোছলে করব। নাও উই আর টাঙ্গুয়ার হাওর। বাট এইখানে হাওরে এসে আমার কাছে মনে হয়েছে একটা বস্তি, মানে আমরা পরিবেশগুলো এত খারাপ করেছি হাওরের বস্তির মতো। সো যারা আমরা আসবো অবশ্যই খেয়াল রাখতে হবে, পেশাব পায়খানা সহ অলওয়েজ একদম বিস্তৃত একটা কারবার লাগছে আমার কাছে। বিগত সময় যখন এসেছিলাম তখন খুব ভালো পরিবেশ। আমাদের গোছল শেষ, আর একবার দেখে আমরা চলে যাচ্ছি আমাদের হাউস বোটে। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টেকেরহাট। গোছল শেষ করে আমরা আবারও টেকেরহাটের উদ্দেশ্যে বড় হাউস বোটে চলছি। আর চারিদিকের প্রকৃতি দেখে এই বাড়িঘরগুলো থেকে আমাকে বা আপনাকে খুবই ভালো লাগছে। আপনি কি কখনো কল্পনা করেছেন এদের এই সময়ে কষ্টের কত সীমারেখা? সেটা কল্পনা অতীত। কোথাও যেতে হলে নৌকা বা বড় বোট ছাড়া যাওয়া মোটেই পসিবল না। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। হাওরটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের মাছ ধরা, কৃষিকাজ, জীবিকার জন্য প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। টাঙ্গুয়ার হাওর পরিবেশগত গুরুত্বের কারণে 1999 সালে বাংলাদেশ সরকার এটিকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে। পরে 2000 সালে 10 জুলাই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রামসার সাইট স্বীকৃতি পায়। এই হাওরটির আয়তন প্রায় 9500 হেক্টর এবং দেশের
অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র। এখানে 135টি বেশি মাছ পাওয়া যায়, 200-র বেশি পাখি প্রজাতির আবাস রয়েছে। শীতকালে হাজার হাজার পরিযাত্রী পাখি এখানে আসে, যা টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। একসময় অতিরিক্ত মাছ আহরণ, বন উজাড় এবং পাখি শিকারের কারণে হাওরটিকে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এরপর সরকার ও বিভিন্ন সংস্থা সংরক্ষণ কার্যক্রম শুরু করে, যার ফলে বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত জলাভূমি হিসেবে পরিচিত। টাঙ্গুয়ার হাওরকে অনেকেই হাওরের রানী বা মাছের মা বলে থাকেন, কারণ এটি দেশের অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের কাঙ্ক্ষিত নিশানার দিকে চলে এসেছি। বোটে এই টেকেরহাট পর্যন্ত আসতে সময় লেগেছে আরও প্রায় 4 ঘন্টা, মানে মোটামুটি আর কি অনেক সময়। বাট যারা ঢাকা থেকে বা এই অঞ্চল থেকে আসবেন তাদের জন্য সময় কম। আর আজকে আমরা অনলি 2000 টাকা অর্থাৎ 2000 টাকা খরচ কইরা এখানে এসেছি। এর মধ্যে আমাদের যাওয়া আসা, খাওয়া দাওয়া এবং আরও আদার্স কিছু রয়েছে এবং এক্সট্রা কিছু খরচ আলাদা। এটা একটা গ্রুপের প্যাকেজ ছিল। তো আপনারা যারা আগামীতে আসবেন এই বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে, তাদের জন্য বেশ কয়েকটি ইনস্ট্রাকশন। আপনি এই টেকেরহাট পর্যন্ত আসলেন, আসার পরে যে সমস্যাগুলো, এখান থেকে আপনাকে বোট আর যাবেন না, নর্মালি আপনাকে যেতে হয় সাধারণত বাইক বা অটো। বাট এখানকার বাইকগুলা একদম স্যাসরাস টাইপের। আপনাকে 3-4টে স্পট দেখাবে, সময় দেয় 20 মিনিট। কারণ এই সময়ে এমন কেউ নাই যে বাংলার ঘরে ঘরে 5-7জন করে ব্লগার। আর আমরা সবাই সাধারণত ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করি। 20 মিনিটে কিছুতেই সম্ভব না, অ্যামাউন্টও বেশি। সো বাইকের ক্ষেত্রে আপনারা দরদাম এবং টাইম, এই টাইমটা মোটেই এ করবেন না। আর এখানকার বাইক যারা আছেন ড্রাইভার, তাদের প্রতি আমি অনুরোধ যে দর্শনার্থীদের আপনারা আসতে দেন, দেখতে দেন, কারণ আপনাদের একটা রোজগার বা ইনকামের একটা জায়গা। এইখানে যদি 2 নম্বরই শুরু করে দেন, হয়তো এখন অনেক হাইফে আছে, এইটা 2 দিন পরে আর থাকবে না। বাংলাদেশে অনেক জায়গায় হাইফে ছিল, সেটা হাইপ এক সময় নষ্ট হয়ে যায়। সো যারা মোটর ড্রাইভার মালিক পক্ষ রয়েছেন বা সমিতি রয়েছেন, তারাও সচেতন হন। আর যারা দর্শনার্থী আসবেন তারাও সচেতন হন। আমাদের হাউস বোট এইটা, আর আমরা বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রিতে যাচ্ছি। তো চলুন আমরা দেখি কাশ্মীরে কি কি আছে। বোট থেকে নামার পর মাত্র 200 মিটারের দূরত্ব, এরপরে রয়েছে নীলাদ্রি লেক। আপনারা অবশ্যই এখানে কিন্তু মোটর সাইকেলের ট্রাফে পড়বেন না, তারা কিন্তু এই প্যাকেজের মধ্যে নিয়ে আসবেন। ভুলেও তাদের সঙ্গে না গিয়ে আপনারা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আজ আমরা ঘুরতে এসেছি নীলাদ্রি লেকে, যা বাংলাদেশের অন্যতম সুন্দর স্থান হিসেবে পরিচিত। সুনামগঞ্জের টেকেরহাট এলাকায় অবস্থিত এই লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। তবে নীল পানির সৌন্দর্যের কারণে সবাই এটিকে নীলাদ্রি লেক বলে চেনে। এর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জল, নীল পানি। প্রকৃতির এই অপূর্ব মিলন আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। বর্ষাকালে লেকের সৌন্দর্য আরো বেড়ে যায়, তখন চারপাশে পানি, সবুজ পাহাড় মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। তাই অনেকেই একে বাংলাদেশের কাশ্মীর বলে দেখেন। হ্যাঁ, আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আমি মনে করি এই বর্ষার সিজনে জুন থেকে শুরু করে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই টাঙ্গুয়ার হাওরে আসবেন। আর আসলে এই নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখতে পাবেন। সারাদিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, তো নীলাদ্রি লেকে গোসল না করলে কেমন হয়, তাই ঝটপট নেমে পড়লাম লেকের ভেতরে গোসল করার জন্য। নীলাদ্রি লেক দেখা শেষ, আমরা একটা মোটরসাইকেল রিজার্ভ করলাম, যেটা যাওয়া আসি আমাদের 500 টাকা নেবে। বেশ কয়েকটি স্থানে যাব, এর মধ্যে প্রধান টার্গেট হচ্ছে আমার শিমুল বাগান দেখতে যাব, কারণ দীর্ঘদিন ধরে পুষিয়ে রয়েছি সেটা দেখব। এপাশে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো আর এই নয়নভিরাম রাস্তা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। কাজ চলছে, তবে আমরা এখন বাইকে যাওয়া হচ্ছে টোটালি নদী পথে, শিমুল বাগান। দেখো এই দেখো, কইছিলাম যে স্যান্ডেল নিয়ে আইসো, এবার নিয়ে আসছে জুতা মারানি। দেখো
যাচ্ছি, ইতালিতে যাচ্ছি। নদীতে নৌকাগুলো সারি সারি দেখে অত্যন্ত ভালো লাগছে। আমরা দেখতে দেখতে কাঙ্ক্ষিত সেই শিমুল বাগানে এখানে চলে আসলাম। আলাস জয়নাল আবেদিন শিমুল বাগান। এখানে আপনাকে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকা করে নেবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, তবে ড্রোন থাকলে শুধু ছবি তুলতে পারবেন বাইরে থেকে, কিন্তু দেখানোর বিষয়টা আলাদা। চলো 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 চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুনামগঞ্জের তাহিরপুরে এসে বিখ্যাত শিমুল বাগান থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো এখন অবস্থান করছি শিমুল বাগানে, আর শিমুল বাগানের সৌন্দর্য এবং ইতিহাস আপনাদের তুলে ধরবো। আশা করছি আমাদের সাথেই থাকবে। কি বন্ধুরা, কেমন লাগছে শিমুল বাগান? মন চাইতেছিল যে এখানে সারাদিন থেকে যাই, কিন্তু মোটেও সম্ভব না। এই শিমুল বাগানটি প্রায় 1 যুগ আগে স্থানীয় জয়নাল হাজি তার বাগানে লাগান। 100 বিঘা জায়গার উপর প্রায় 3000 গাছ রয়েছে এই শিমুল বাগানে। সো আপনি এই শিমুল বাগান কবে দেখতে আসবেন কমেন্টে ঝটপট জানিয়ে দেবেন। এখন এই বর্ষার সময় সবুজে ভরপুর। আবার যদি আপনি বসন্তকালে দেখতে আসেন, এখানকার রূপ কিন্তু সম্পূর্ণ রকম ভিন্ন লাগবে, সেটা একদম দৃষ্টি কেড়ে নেবে। আর সেই সময় কে কে আসতে আগ্রহী অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আগামী বছর বেঁচে থাকলে আবারও এই শিমুল বাগানে আসবো। শিমুল বাগান দেখা শেষ। আমরা এখন বাইকে করেই চলছি বারিকা টিলার উদ্দেশ্যে। দেখতে দেখতে অবশেষে বারিকা টিলায় চলে আসলাম। এখানকার সৌন্দর্য কত নয়নভিরাম সেটা কিভাবে বুঝবেন? আমি মনে করি যিনি বারিকা টিলা বা এই জাদুকাটা নদী দেখেনি তিনি বাংলাদেশই দেখেনি। ওপারে হচ্ছে মেঘালয় থেকে জল আসছে এই নদীতে, আর এখানকার সৌন্দর্য সব সময় থাকেই। আর এই বর্ষাকালে যদি আপনারা আসেন, এখানকার সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে এখানেই 7-8 দিন থাকতে চাইবেন। সো আপনারা সুনামগঞ্জে আসলে বা এই সময়ে টাঙ্গুয়ার হাওরে আসলে অবশ্যই বারিকা টিলায় আসবেন। আমাদের নর্থ বেঙ্গল বা বগুড়ার লোকজনের একটা সমস্যা কি, আমরা এখন পেয়েছি হচ্ছে মমিন ইকো পার্ক। সো হচ্ছে ইকো পার্কে যে এতটাই খুশি সন্তুষ্ট, এত অকাম কুকাম বেড়ায় যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পছন্দ করি না বা দেখি না। তবে আজকে যারা এসেছে প্রায় 50+ লোক, আমার মনে হয় তারা প্রকৃতিপ্রেমী এবং ন্যাচারাল বাংলাদেশটা লাইক করে, এই জন্য এসেছে। কংগ্রেচুলেশন। এবং আরও কয়েকটা আমি যতটুকু জানি যে বগুড়া থেকে আজকে এসেছে। তো বগুড়াবাসীর প্রতি আমার বিশেষ করে অনুরোধ, বা নর্থ বেঙ্গল এই অঞ্চলে আসেন। বাংলাদেশে দেখার যেটা রয়েছে, আমি যেটা মনে করি সব রয়েছে হচ্ছে এক চিটাগং বিভাগ, আর 2 হচ্ছে সিলেট বিভাগের 4টে জেলা। মানে একদম আপনার হৃদয় ভরে যাবে। হয়তো টাকা পয়সা ধন দৌলত বলুন যে নষ্ট হচ্ছে, বাট নষ্ট না, আমি বলি যে ইনভেস্ট করতেছেন। আমাদের একটু বয়স যখন বেড়ে যায়, আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যেতে হয়, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। আমি মনে করি যে ট্রাভেল করেন, সুস্থ থাকতে পারবেন।